ডিভোর্স পেপারটা হাতে নিয়ে নির্লিপ্ততা চোখে সমনে দাঁড়িয়ে থাকা পুরুষটিকে দেখল মুনা। পুরুষটি সম্পর্কে মুনার স্বামী, একটু পর যে কিনা মুনার প্রাক্তন হতে চলেছে। তারপর কোনা চোখে তাকালো অদূরে ওয়েটিং চেয়ারে উঁচু পেট আগলে ধরে বসে থাকা এক রমণীকে। বুক চিরে দীর্ঘশ্বাস বের হয়ে আসলো আবৃতির। যার কারণে আবৃতির সংসারটা ভাঙল আজ সেই নারী তার বিচ্ছেদের সাক্ষী হতে এসেছে। ভাগ্যের সবচেয়ে নির্মম পরিহাস বলতে বোধহয় এটাই বোঝায়। একটা দীর্ঘশ্বাস আবৃতির বুক বিদীর্ণ করে বের হলো। আজ তার দীর্ঘ 6 বছরের নরবরে সম্পর্কের সুতোটা কাটা হবে। ততটা নরবরেও ছিল না বোধহয়, কিন্তু হঠাৎ সেই ঝড়টা যদি না আসতো। ডিভোর্স পেপারে কলমটা ধরতে যেন জোর পাচ্ছে না আবৃতি। ধ্রুব তাকিয়ে দেখল আবৃতির চুরি পরা গোলগাল ফর্সা হাতের কম্পন। ঢোক গিলে চোখ সরিয়ে পাশে ইরার দিকে তাকালো, যে কিনা সরু চোখে ধ্রুবর দিকে চেয়ে আছে। ধ্রুব চোখ সরিয়ে নিচু গলায় বলল, আরেকবার ভেবে দেখ আবৃতি, ইরার তো তোমাকে নিয়ে কোন সমস্যা নেই। কি হয় একটু কোঅপারেট করলে? ধ্রুবর কণ্ঠে স্পষ্ট আকুতি। সামনে দাঁড়িয়ে থাকা চরম মাত্রার ঠকবাজ পুরুষটিকে নির্নিমেষ দেখল আবৃতি। ওর এখন ধ্রুবর প্রতি সহানুভূতি আসছে। সত্যিটা জানার পর থেকেই বেচারার একটাই মিনতি, একটু মানিয়ে নাও। কেন? আবৃতি কেন মানিয়ে নেবে? ওর কিসের ঠেকা? এই কথাগুলো বহু পুরনো, তাই আবৃতির উপর তেমন কোন প্রভাব পড়ল না একই কথার পুনরাবৃত্তিতে। আবৃতি অবিচল গলায় বলল, আমি তোমাকে সহজে মুক্তি দিয়ে দিচ্ছি, তাতে শুকরিয়া আদায় করো ধ্রুব। এখন যত সহজ ভাবছ সবটা এতটা সহজ না। আমাকে হয়তো অজ্ঞাতে সহজভাবে ঠকাতে পেরেছ, কিন্তু জ্ঞান তো সহজভাবে পালতে পারবে না। শত ধর্ম, জ্ঞান, নীতির বাণী ঝাড়, কিন্তু দুই নৌকায় পা দিয়ে আজ অবধি কোন পুরুষ নারীকে শান্তিতে রাখতে পারেনি, আর না নিজে থাকতে পেরেছে। এবং এটা চিরন্তন সত্য। বলে আবৃতি চোখের পলকে ডিভোর্স পেপারে সাইন করে দিল। আবৃতির সাইনের পর কলমটা ধ্রুবর দিকে বাড়িয়ে দিল। ওর মুখটা হাসি হাসি। ধ্রুব ঢোক গিলে নিজেও সাইন করে দিল। একটা সামান্য সাদা কাগজে দুটো সই বদলে দিল একটা সম্পর্ক, যে সম্পর্কের সুতো মাত্র 5 বছরের মাথায় ছিঁড়ে গিয়েছে। অদূরে বসে থাকা ইরা বুকে হাত চেপে এতক্ষণের আটকে রাখা নিঃশ্বাসটা ছাড়ল। মনে হয় এতক্ষণ দম আটকে বসেছিল বেচারি। আবৃতি প্লিজ টাকাগুলো নাও, এগুলো তো তোমার হক। ধ্রুবর গলাটা বোধ করি একটুখানি কাপল। স্বাভাবিক কোন ভালোবাসা না থাক, একটা জলজ্জন্ত মানুষের সাথে 5-5টা বছর এক ছাদের নিচে কাটিয়েছে, মায়া না আসাটাই অস্বাভাবিক। আবৃতি কাটকাট গলায় বলল, টাকাগুলো আমার দরকার নেই। যে সারা জীবন নিরাপত্তা দেওয়ার কথা ছিল সে তো দিল না, তাহলে এই সামান্য অর্থ আমাকে কি নিরাপত্তা দেবে? এগুলো না হয় আপনি কাউকে দান করে দিয়েন। ধ্রুব মাথা নিচু করে নিল। ওর চোখ দুটো হঠাৎ কেন যেন জ্বলছে। ইরা নিজের উঁচু পেট সামলে উঠে দাঁড়াল। এগিয়ে এসে আবৃতির একদম মুখোমুখি দাঁড়াল। মেকি স্বরে বলল, মেনে নিলেই পারতে। আবৃতি বহু কষ্টে নিজেকে শক্ত করল। ওর জায়গায় অন্য কোন নারী থাকলে হয়তো এই অনাচার সহ্য করত না। কিন্তু আবৃতি করছে, স্বইচ্ছাই করছে। ও স্বইচ্ছাই নিজের সতীনকে অবলীলায় স্বামীর ভাগ দিয়েছে। এখন স্বইচ্ছাই নিজের স্বামীকে মুক্ত করে দিয়েছে। তাতে যদি তার প্রাক্তনের বর্তমান স্ত্রী দুটো কটু কথা বলুক না, সে সয় নেবে, সব সয় নেবে, কিন্তু কিছুতেই তার প্রাণ ভোমরাকে কাউকে দেবে না। আবৃতি নিজের হাতের মোটা সোনার বালা দুটো দেখল, যেগুলো ওর শ্বশুর বৌভাতে বড্ড ভালোবেসে ওর হাতে পরিয়ে দিয়েছিল, যেগুলো এই 5 বছর ওর হাত দুটোতে শোভা বর্ধন করেছে। সেই শ্বশুর নামক মানুষটাই তো আবৃতির দীর্ঘ 5 বছরের সংসার জীবনের খুঁটি ছিল। এখন না আছে সেই মানুষটা, আর না আছে বালাগুলোর সত্ত্বাধিকারী। তাহলে এগুলো রেখে নিজেকে অপমানিত করে কি লাভ? আবৃতি হাত থেকে বালা দুটো খুলে ইরার হাতে তালুতে রেখে বলল, নিন এখন স্বামীও আপনার, আর এগুলোও। বালাগুলো দেখে ইরার চোখজোড়া চকচক করে ওঠে। ধ্রুবর সাথে যখন ওই বাসায় যেত আন্টি সবসময় বালাগুলো দেখাতো। ইরার কত শখ ছিল এই বালাগুলোর প্রতি। কিন্তু কেউ একজন কয়েক বছর বালাগুলো ভোগ করলেও অবশেষে এগুলোর প্রকৃত হকদার বালাগুলো পেয়েছে। ইরা বালাগুলো এক প্রকার ছিনিয়ে নিল আবৃতির হাত থেকে। আবৃতি হাসল, একদৃষ্টিতে তাকিয়ে দেখল ইরাকে। হঠাৎ আবৃতির সাথে চোখাচোখি হতেই ইরা গমগমে আওয়াজে বলে, প্লিজ আবৃতি, আমার দিকে অন্তত এমন ভাবে তাকিও না। নিজেকে কেমন ভিলেন ভিলেন মনে হয়। মনে রাখবে ধ্রুব অলওয়েজ আমারই ছিল। আর তোমাকে তো ধ্রুব থেকে যেতে বলেছে। শত হোক একটা বাচ্চা আছে তোমার। কারো সাথে স্বামী, ভালোবাসা শেয়ার করার মতো নিম্ন মানসিকতা আমার নেই মিসেস ধ্রুব ওয়াহিদ। ইরার দাঁতে দাঁত পিষল। কথাটা আবৃতি যে ওকে মিন করেই বলেছে বুঝতে বাকি রইল না। আবৃতি ফের অপরাধী মুখে দাঁড়িয়ে থাকা ধ্রুবকে দেখল।
ঠোঁট বাঁকিয়ে বলল, আপনার ভালোবাসার স্বামীকে আপনিই রাখুন। এরকম ব্যক্তিত্বহীন কারো সাথে থাকার রুচি আমার আর নেই। ইরা চিরবিড়িয়ে উঠে বলে, মুখ সামলে কথা বলো আবৃতি। আমার ধ্রুবকে তুমি কোন সাহসে ব্যক্তিত্বহীন বলছো? ধ্রুব সবসময় আমাকে ভালোবেসেছিল। মাঝখানে তুমি উড়ে এসে ওকে আমার থেকে ছিনিয়ে নিয়েছিলে। আবৃতি উপহাসের সুরে বলে, আপনার স্বামী আপনাকে খুব ভালোবাসে দেখলেন না, তার মহান ভালোবাসার নমুনা। একদিন ভালোবাসাকে ছেড়ে বাবার পছন্দ করা মেয়েকে বিয়ে করে নিল। তার সাথে 5 বছর সংসার করে, তার গর্ভাজাত সন্তান রেখে আবার পুরনো প্রেমিকাকে মনে পড়ল। তাকেও বিয়ে করে প্রেগন্যান্ট করে ফেলল। বাহ, কি মধুর ভালোবাসা আপনাদের! আনপ্রেডিক্টেবল। এই বলে আবৃতি ফাইলটা নিয়ে প্রস্থান করল। অপমানে মুখটা থমথমে হয়ে যায় ইরার। সাথে অত্যাধিক রাগে ওর ভেতরটা কিরমিরিয়ে উঠে। আবৃতি যাওয়ার আগে ফের ওদের দিকে তাকায়। বজ্র কঠিন গলায় হুমকি দেয়, আমি সাফ সাফ বলে দিচ্ছি, ডিভোর্স পেপারে সই করার আগে আমি আপনার স্বামীকে বলে দিয়েছি যাতে আমার সন্তানের কোন দাবি সে না রাখে। শুধুমাত্র এজন্যই আপনারা জেলের ঘানি টানা থেকে রেহাই পেয়েছেন, মনে রাখবেন। আসি। এই বলে আবৃতি গটগট পায়ে হেঁটে চলে গেল। ধ্রুব মলিন চোখে সেই প্রস্থান দেখল। ওর বুকটা হঠাৎ খা খা করে ওঠে। চোখের পর্দায় ভেসে ওঠে আবৃতির সাথে কাটানো এক একটা স্মৃতি। আবৃতির প্রতি ধ্রুবর হয়তো কোন ভালোবাসা তৈরি হয়নি, কিন্তু তবুও বুকের কোথাও একটা চিনচিনে ব্যথা হচ্ছে। আরশানের মায়াবী মুখটা ভেসে ওঠে। এখন নিজের ছেলেটাকে দেখতে হলে ধ্রুবর 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে। দরজা খুলে এখন আর ছোট্ট দুটি পা দৌড়ে আসবে না পাপা বলে। আর কেউ রোজ রাতে চকলেট না আনলে গাল ফুলিয়ে থাকবে না। এসব মনে পড়তেই ধ্রুবর বুকটা ভার হয়ে আসে। এসব না হলে কি খুব বড় ক্ষতি হয়ে যেত? আধো অন্ধকারাচ্ছন্ন ঘরটা। দিনের বেলায়ও ঘরটা থেকে একটা গা ছমছমে ভাব আসছে। ঐশী ঠেলে দরজাটা খুলতেই একটা ভ্যাপসা গন্ধ এসে নাকে বাড়ি খেল। অনেকদিন বন্ধ কোন ঘর খুললে যেমন উটকো গন্ধ আসে ঠিক তেমনটাই। ঐশীর চোখ গেল সরাসরি বিছানার দিকে। সেখানে এক দীর্ঘদেহী বিশাল মানব বিছানায় উল্টো হয়ে এলোমেলো ভাবে ঘুমিয়ে আছে। ফর্সা উদাম শরীর, পরনে শুধুমাত্র একটা 3/4 শর্ট প্যান্ট। ঐশী হতাশ শ্বাস ফেলে। বেলা 12টা বাজতে চলল। এখনো জনাবের উঠার নাম নেই। ওদিকে মা চিল্লিয়ে তার কানের পোকা নাড়িয়ে দিচ্ছে। ঐশী এগিয়ে এসে মানবটির কাঁধ ঝাঁকালো। এই ভাইয়া উঠো না, আর কতক্ষণ ঘুমাবে? একটু পর তো বিকেল হয়ে যাবে। ঐশীর চিৎকারে মানবটি বোধহয় মহা বিরক্ত হল। চোখ মুখ কুচকে পিটপিট করে চোখ খুলল। ঐশী চোখ দুটো দেখে ভয় পেয়ে গেল। অতিরিক্ত লাল চোখ দুটো। মানবটি বিরক্তি নিয়ে চোখ ঢলে উঠে বসল। কয়টা বাজে? গম্ভীর গলায় জিজ্ঞেস করে মানবটি। ঐশী বলে, 12টা বেজে 20। ওদিকে তোমার আম্মাজান ফিরে এসে গাল ফুলিয়ে বসে আছেন। তোমার সাথে নাকি আর কোন কথাই বলবেন না তিনি? মানবটি এ কথা শুনে চিন্তিত মুখে উঠে দাঁড়াল। উঠার সাথে সাথেই একটা বোতল গড়িয়ে পড়ল মেঝেতে। তা দেখে ঐশী গোপনে দীর্ঘশ্বাস ফেলে টাওয়াল টানিয়ে ওয়াশরুমের দিকে যেতে নিলে ঐশী বিষাদ মাখা গলায় বলে উঠে, ভাই আর কত? এভাবে আর কতদিন চলবে? মানবটি ঠোঁট বাঁকিয়ে হাসল। যতদিন এই দেহে প্রাণ আছে। ঐশী কাপা গলায় বলল, আর আম্মাজান? তার কি হবে? মানবটি মলিন হেসে বলল, তার জন্যই তো এখনো নিঃশ্বাসটুকু নিচ্ছি। এই বলে মানবটি ওয়াশরুমের দরজাটা ঠাস করে লাগিয়ে দিল। আর ঐশী ছলছল চোখে সেদিকে তাকিয়ে রইল। কোথায় গেল তার হাসি খুশি, সারা বাড়ি মাতিয়ে রাখা ভাইটা? তার ভাইটা তিলে তিলে নিজেকে শেষ করে দিচ্ছে। আর বোন হয়ে সে কিছুই করতে পারছে না। ওই কালনাগিনীটার জন্য ওর মন থেকে শুধু অভিশাপ আসে। শুধু অভিশাপ। তোমার প্রাক্তন এত রাতে তোমাকে এতগুলো ফোনকল আর টেক্সট কেন দিচ্ছে ধ্রুব? আবৃতি ফোনটা ধ্রুবর দিকে বাড়িয়ে দিয়ে বলল। বড্ড শান্ত সে আওয়াজ। ধ্রুব আবৃতির হাত থেকে ফোনটা এক প্রকার ছিনিয়ে নিল। চারদিকে এলোমেলো দৃষ্টি ফেলে কঠিন গলায় বলল, তোমাকে কতবার বলেছি আবৃতি না বলে আমার ফোনে হাত দেবে না। তোমার ফোনে হাত দেওয়ার অধিকার আমার আছে ধ্রুব। ফোনটা অনেকক্ষণ ধরে রিং হচ্ছিল, তাই আমি নিয়েছি। ধ্রুব ভয় পেল একটু। ঢোক গিলে বলল, ওই একটু প্রয়োজন ছিল আর কি। তোমার সাথে এখন নতুন করে আবার তার কি প্রয়োজন পড়ল? ধ্রুব মেজাজের খেই হারিয়ে বলল, ভুলে যেও না ইরা আমার বন্ধু আবৃতি। আর বন্ধুর কাছে বন্ধু নিশ্চয়ই প্রয়োজন ছাড়া কল দিবে না, তাই না? আবৃতি নিষ্পৃহ গলায় বলল, সেটাই তো জানতে চাইছি ধ্রুব। কি প্রয়োজনে সে তোমাকে এত রাতে কল করল? ধ্রুব আমতা আমতা করে বলল, ইয়ে মানে ওর কিছু টাকার হেল্প লাগবে। আবৃতি ফের কিছু বলতে নেবে এমন সময় 2 বছরের আরশান তারস্বরে চেঁচিয়ে উঠে,
ছেলের কান্নায় উদ্বিগ্ন আবৃতি ও বেলা সব ভুলে ছেলের দোলনার কাছে ছোটে আর ধ্রুব অগোচরে কপালের ঘাম মুছে হাফ নিঃশ্বাস ছাড়ে। বর্তমান শীতের বিকেলের বরফের মতো ঠান্ডা পানির স্রোতের নিচে আবৃতি স্তব্ধ হয়ে বসে আছে, প্রায় আধা ঘন্টা যাবত ও একইভাবে বসে একনাগারে ভিজছে। কোন স্বাভাবিক মানুষের পক্ষে এতক্ষণ এই বরফ শীতল পানির নিচে বসে থাকা সম্ভবপর ছিল না, কিন্তু জীবনের প্রচণ্ড ধাক্কায় হয়তো অনুভূতি, বাহ্য জ্ঞান সব লোপ পেয়েছে আবৃতির। মানস্পটে ভেসে চলেছে অতীতের কালো পাতার স্মৃতিগুলো। ওই দিন রাতে ধ্রুবর ফোনে হীরার ওতগুলো কল থেকেই আবৃতির মনে প্রথম সন্দেহ দানা বাঁধতে শুরু করে। বলা হয় নারীদের ষষ্ঠ ইন্দ্রিয় নাকি পুরুষের চোখের ভাষা খুব সহজেই পড়তে পারে। ধ্রুব হয়তো খেয়াল করেনি ততটা, কিন্তু ওই দিনের পর থেকেই আবৃতি ধ্রুবর অগোচরে ওর উপর নজর রাখা শুরু করে। অনেকক্ষণ যাবৎ বাথরুমের দরজায় কড়া নাড়ছেন আবৃতির মা জাহানারা বেগম। এত বড় একটা কাণ্ড করে এসে আবৃতি কারো সাথে কোন কথা বলেনি, না দিয়েছে কাউকে নিজের কর্মের কৈফিয়ত। সোজা গোসল করব বলে যে বাথরুমে ঢুকেছে, বের হওয়ার নামই নেই। জাহানারা বেগমও সাহস করে আর কিছু জিজ্ঞেস করতে পারেননি। কিন্তু মাতৃ মন ঠিকই বুঝেছেন মেয়ে সবকিছু শেষ করে এসেছেন। এতক্ষণ হয়ে যাওয়ার পরও যখন মেয়ে বাথরুম থেকে বের হচ্ছে না, তখন জাহানারা বেগমের পৌর কপালে চিন্তার ভাঁজ ফুটে ওঠে। এমনিতেই অনেকক্ষণ যাবৎ মেয়ের জন্য কাঁদছিলেন। এখন মেয়ের চিন্তায় পৌর শরীরটা কাঁপছে ভদ্রমহিলার। মেয়েটা আবার না নিজের সাথে কিছু করে বসে। অনাবর্ত দরজার শব্দে আবৃতি চোখ তুলে তাকায় আবৃতি। অনেকক্ষণ ধরে ভেজার দরুন চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। হঠাৎ চোখ বেয়ে দুফোঁটা জল সেই ঠান্ডার পানির সাথে মিশে তার অস্তিত্ব হারালো। যেমন ভাবে আজ আবৃতি সারা জীবনের জন্য হারালো নিজের স্ত্রী নামক সত্তা। জাহানারা বেগম এবার ভয়ে চিৎকার করতে যাবেন, এমন সময় হাট করে বাথরুমের দরজাটা খুলে যায়। একটা সাদা রঙা সালোয়ার কামিজ পরনে আবৃতির। চুল বেয়ে টপ টপ করে পানি ঝরছে। জাহানারা বেগম মেয়েকে দেখে আঁতকে উঠে। কেননা সাদা রঙা জামাটার মতোই ওর সারা মুখশ্রী সাদাটে হয়ে আছে। যেন মৃত কোন লাশ দাঁড়িয়ে আছে জাহানারা বেগমের সামনে। তিনি মেয়ের দুগালে হাত বুলিয়ে কেঁদে ফেলেন। এ কি মা, তোর শরীরটা এত ঠান্ডা হয়ে আছে কেন? তুই কতক্ষণ ধরে পানিতে ভিজেছিস? চুলের পানিগুলোও তো মুছিসনি। জাহানারা বেগম আবৃতিকে টেনে নিয়ে খাটে বসালেন। তস্থ শাড়ির আঁচল টেনে মেয়ের চুলগুলো মুছে দিতে লাগলেন। মুছতে মুছতে মেয়েকে বকুনি দিতেও ভুলছেন না। যেন কিছুই হয়নি, সব একদম স্বাভাবিক। আগে যেমন কলেজে যাওয়ার আগে আবৃতির ভেজা চুল মুছে দিতেন, ঠিক তেমন ভাবেই বকতে বকতে আবৃতির চুলগুলো মুছে দিচ্ছেন তিনি। কিন্তু ঠিকই চোখ দুটো অশ্রুসিক্ত। মা, জাহানারা বেগম চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করলেন। বললেন, হ্যাঁ মা বল। আরশান কই? ও ঠিক আছে, আহানের কাছে। একটা কথা বলি শোন। জাহানারা বেগম গলা ঝেড়ে বললেন। হ্যাঁ হ্যাঁ বল না মা, শুনছি। আমার ইদ্যত শেষ হলেই চাচ্চুকে বলবে পাত্র দেখতে। আমি বিয়ে করব। শহরের বুকে আলো আধারিতে মাথা তুলে দাঁড়িয়ে আছে এক রাজকীয় বাড়ি। শেষ বিকেলের সূর্যের ম্লান আলোয় জ্বলজ্বল করছে বাড়ির নেমপ্লেটটা। বাড়ির নাম চৌধুরী ভিলা। আম্মাজান, লনের সবুজ ঘাসের উপর সূর্যের লাল আভা আড়াআড়ি ভাবে পড়ছে। সেখানে রাখা ছোট্টটি টেবিলটার চেয়ারে একটা বছর পাঁচেকের মেয়ে বুকে হাত বেঁধে গাল ফুলিয়ে বসে আছে। পরনে একটা স্কাই কালারের স্কার্ট আর সাদা টপ। বেশ লম্বা চুলগুলো একটা বোকলিপে আটকানো। যে কেউ প্রথম দেখাতেই আদুরে এই বাচ্চাটিকে দেখে মুগ্ধ হতে বাধ্য। কেউ তার ভরাট কণ্ঠে আদুরে স্বরে আম্মাজান বলে সম্বোধন করলেও সেই অতি নাদুসনুদুস বাচ্চাটার কোন ভাবাবেগ নেই তাতে। সে পূর্বের মতোই লাল স্ট্রবেরির ন্যায় গাল দুটো ফুলিয়ে বসে আসে। একটা ট্রাউজার আর কালো টি শার্ট পরিহিত উজ্জ্বল শ্যামবর্ণের লম্বাটে এক পুরুষ হাঁটু গেড়ে মেয়েটার সম্মুখে বসল। বড্ড আদুরে সুরে ফের ডেকে উঠল, আম্মাজান কথা বলবেন না পাপার সাথে? বাচ্চা মেয়েটা মুখ ফিরিয়ে নিল। ঈষৎ রাগান্বিত গলায় বলল, না, তোমার সাথে কোন কথা নেই পাপা। তুমি আজ আমাকে ক্লাস থেকে আনতে যাওনি। মানবটি দীর্ঘশ্বাস ফেলল। কৈফিয়তের সুরে বলল, পাপা রাতে অনেক লেট করে ঘুমিয়েছিলাম তো, তাই উঠতে পারিনি সময় মতো। পাশে প্রোটিন শেক হাতে দাঁড়িয়ে থাকা ঐশী বিড়বিড়িয়ে বলল, দেরি করে ঘুমিয়েছে না ছাই। মাল খেয়ে টাল হয়ে শুয়ে ছিল রে মা তোর পাপা। মেয়েটার মায়াবী চোখ দুটো এবার ভরে উঠে নোনাজলে। অভিমানী কণ্ঠে বলে, তুমি কোনোদিনও আমাকে নিতে আসো না পাপা। সবার মাম্মা পাপা অলওয়েজ ওদেরকে স্কুল থেকে নিতে আসে। কিন্তু আমাকে সবসময় সাবের চাচ্চু নিয়ে আসে। কাল বলেছিলে ডান্স ক্লাস থেকে নিয়ে আসবে, তাও নিয়ে আসনি। এই বলে মেয়েটা ঠোঁট ভেঙে কাঁদতে লাগল। মানবটির বুক মুছড়ে উঠল বাচ্চাটির এমন করুণ কান্নায়। মানবটি তড়িঘড়ি করে বাচ্চাটিকে বুকে জড়িয়ে নিয়ে ঢোক গিলল। হাতের মুঠিদ্বয় ক্রমেই শক্ত হয়ে উঠছে তার। শুক্রবারে সে সারাদিন বাড়িতে থাকে।
এই একদিনেই কর্মব্যস্তময় জীবনে তার জীবনের সবচেয়ে দামি অংশটাকে সময় দেওয়ার সময়টুকু হয়। না হলে প্রতিদিন বাড়িতে ফিরে মেয়েটাকে ঘুমন্ত অবস্থায় পায়। কাল মেয়েকে কথা দিয়েছিল ক্লাস শেষে মেয়েকে আনতে ডান্স স্কুলে যাবে। সাথে কত শত পরিকল্পনা করেছিল, বাবা মেয়ে ঘুরবে, ফিরবে, খাবে। কিন্তু কিছুই তো হলো না। বাবা হিসেবে সে বরাবর ব্যর্থ। না তার মেয়েটাকে পুরোপুরি পিতার স্নেহ, যত্ন দিতে পারছে আর না খুশি রাখতে পারছে। সে তো এরকম জীবন চায়নি, চেয়েছিল পুরোদস্তুর একজন ফ্যামিলি ম্যান হতে। একজন বেস্ট বাবা হতে। কিন্তু তবুও কেন সে বাবা হিসেবে ব্যর্থ? ঐশী কোমল চোখে দেখে তার অভাগা ভাইকে, যে কিনা এক বুক যন্ত্রণা আর ব্যর্থতা পুষে মরছে। ঐক্য, কারো ডাকে সবার ধ্যান ফিরে। সবাই একযোগে পিছনে ফিরে তাকায়। সাদা মসলিন শাড়ি, চোখে মোটা ফ্রেমের চশমা পরিহিত একজন বৃদ্ধা মহিলা ধীর পায়ে লনের দিকে এগিয়ে আসছেন। চলন বলনে তার অভিজাত্যের এক অদ্ভুত গরিমা। মহিলাটার ডাকে তৎক্ষণাৎ ঐক্য উঠে দাঁড়াল। বাধ্যের ন্যায় বলল, জি আম্মু। মহিলাটি সম্পর্কে ঐক্যর মা মিসেস জোবায়দা চৌধুরী। মিসেস জোবায়দা ঐক্যর সম্মুখে দাঁড়ালেন। থমথমে স্বরে বলল, কথা দিয়ে কথা না রাখতে পারলে সে কথা দাও কেন? ঐক্য মাথা নিচু করে বলল, ভুল হয়ে গিয়েছে আম্মু। মিসেস জোবায়দা দীর্ঘশ্বাস ফেলল। কালকের ঘটনার সবকিছু সম্পর্কে অবগত তিনি। কাল রাত 3টের দিকে ঐক্যর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রবিন মাতাল ঐক্যকে বাড়িতে দিয়ে গিয়েছিল। ঐক্য হয়তো ভেবেছে জোবায়দা বেগম রোজকার মতো ঘুমের ঔষধ খেয়ে গভীর ঘুমে। কিন্তু আজ 3 বছর যে জোবায়দা বেগম রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না। নিজ ছেলের এমন করুণ অবস্থায় কোন মা কি শান্তিতে ঘুমাতে পারে? ঠিক আছে, ভুল করেছ তুমি। এখন ওয়াফা দাদুম্নির কাছে কান ধরে মাফ চাও। আর এক্ষুনি তাকে পার্ক থেকে ঘুরিয়ে আনো। দিদুনের কথা এবার ওয়াফা কান্নাকাটি ভুলে কান খাড়া করল। ঐক্য মেয়ের মুখ দেখে ঠোঁট চিপে হাসল। ওয়াফা চোখ পিটপিট করে উৎসুক নয়নে বাবার পানে বড় আশা নিয়ে চেয়ে আছে। জোবায়দা বেগম ধমকে বললেন, কি হলো, মাফ চাও দাদুম্নির কাছে? ঐক্য ধমক শুনে তড়িঘড়ি করে নিজের কান ধরল। অসহায় গলায় বলল, এই অধমকে মাফ করে দিন আম্মাজান। আর কোনোদিন এমন ভুল হবে না, প্রমিস। এখন কি কৃপা করে পার্কে ঘুরতে যাবেন পাপার সাথে? ওয়াফা বড়দের মতো করে হাত ঝেড়ে ঝেড়ে বলল, ঠিক আছে, ঠিক আছে। এখন তাড়াতাড়ি গাড়ি বের করো। আমার আবার ফিরে অনেকগুলো হোমওয়ার্ক করতে হবে। সবাই মিটিমিটি হাসল ওয়াফার পাকা পাকা কথায়। ঐক্য টুপ করে মেয়েকে কাঁধে তুলে টপাটপ কয়েকটা চুমু খেয়ে নিল। ওয়াফা খিলখিলিয়ে হাসল। ঐক্য যেতে যেতে বলল, চলুন আম্মাজান, আজ আমরা অনেক জায়গায় ঘুরব। অনেকক্ষণ যাবত ঐশীর ফোনটা বেজে চলেছে। নাম্বারটা আননোন। ঐশী একটু সাইডে এসে ফোন রিসিভ করে। হ্যালো, কে বলছেন? কেমন আছো ঐশী? ঐশীর ভ্রু কুঁচকে যায়। ফোনের ওপারে নারী কণ্ঠটি বেশ পরিচিত ঠেকল ওর কাছে। মনে হচ্ছে চেনা পরিচিত কেউ। কে এই নারী? ওর নাম জানলই বা কি করে? অবাক স্বরে প্রশ্ন করে সে। কে বলছেন আপনি? ওয়াফা কেমন আছে ঐশী? ঐশীর কুচকানো ভ্রু যুগল টানটান হয়ে পড়ে। বুকটা অযাচিত আশঙ্কায় ধক করে ওঠে। দীর্ঘ 4 বছর পর আবার সেই অশনি কণ্ঠ। ঐশী বিড়বিড়িয়ে আওড়ায়, মাহিরা। মিডনাইট স্পার্কল ক্লাব। শহরের বুকে বেশ নামিদামি একটা বারো ক্লাব। ঘড়িতে তখন রাত 12টা। স্লো মোশনে মিউজিক বাজছে পুরো ক্লাব জুড়ে। বাহারি রঙিন লাইটের রোশনাইতে ক্লাবটা জ্বলজ্বল করছে। চারদিকে মদ্যপ নরনারী হাতে মদের গ্লাস নিয়ে ফুর্তিতে মেতে উঠেছে। বার কাউন্টারের একটা টুলে বসে সমানে মদ গিলে যাচ্ছে ঐক্য। গায়ে একটা সাদা শার্ট। শার্টের উপরের 3টে বাটন খোলা। পাশে ঐক্যর ব্লেজারটা হাতে নিয়ে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে ওর পিয়ে রবিন। বেচারা লাগাতার মদ গিলতে থাকা ঐক্যকে দেখে বিড়বিড়িয়ে বলে, আজ আবার এই মাতাল হাতিকে আমাকে টেনে নিয়ে যেতে হবে। উফ, বাঁচি না এই যন্ত্রণা থেকে। এই ছ্যাঁকাখোর আমার বশই হতে হলো। ক্লাবের একপাশে শ্যাম্পেইনের গ্লাস হাতে দাঁড়িয়ে কয়েকজন অতি আধুনিকা রমণী। পরনে আটোসাটো ওয়েস্টার্ন ড্রেস। তাদের মধ্যে একজন সুন্দরী রমণী মুগ্ধ চোখে তাকিয়ে দেখছে ঐক্যকে। এভাবে তাকিয়ে লাভ নেই। লাল মিনি স্কার্ট পরা সুন্দরী রমণীর হুঁশ ফিরে। যে এতক্ষণ বাজপাখির ন্যায় তাকিয়ে ছিল ঐক্যর খোলা বুকে। ভ্রু কুচকে মেয়েটি জিজ্ঞেস করে, কেন? যা অ্যাটিটিউড, পাশে কোন মেয়ে পাশে ঘেঁষতে পারে না? মেয়েটি ঠোঁট বাঁকিয়ে বলল, হ্যান্ডসাম ছেলেদের একটু আটটু অ্যাটিটিউড থাকবেই। ইটস মেক্স হিম মোর ড্যাশিং। নে ধর। মেয়েটা পাশের জনের হাতে গ্লাসটা দিয়ে এগিয়ে যায় ঐক্যর দিকে। সাথের সবাই অবুঝ চোখে নিজেদের মুখ চাওয়াচাওয়ি করছে। উড ইউ লাইক টু ড্যান্স উইথ মি? নিজের দিকে বাড়িয়ে রাখা হাতটা দেখে ভ্রু কুচকে তাকায় ঐক্য। রিয়ানা নামক মেয়েটি ঠোঁটে আবেদনময়ী হাসি নিয়ে হাত বাড়িয়ে আছে।
ঐক্য ঠোঁট বাঁকিয়ে হেসে হাতে রাখা পেকটা গিলে নিল। তারপর মেয়েটার হাতটা নিজের হাতে পুড়ে নিয়ে রহস্যময় কণ্ঠে বলে, লেটস গো। রবিন গোলগোল চোখে তাকিয়ে আছে। চোখে মুখে আকাশসম বিভ্রম নিয়ে বিড়বিড়ায়। কি হলো এটা? মেয়েগুলো ফিসফিসিয়ে বলে। রিয়ানার সাহস আছে বলতে হবে। দেখলি কিভাবে ঐক্যকে ড্যান্স পার্টনার বানিয়ে নিল। রিয়ানা ঐক্যকে টেনে নিয়ে ড্যান্স ফ্লোরে নিয়ে আসলো। ঐক্যর কাঁধে এক হাত দিয়ে আরেক হাতে ঐক্যর হাতটা নিজের কোমরে রাখল। ঐক্য লাল চোখে নিজের হাতের দিকে তাকায়। স্লো মোশনে তখন সফট মিউজিক চলছে। মিউজিকের তালে তালে ডান্স করতে করতে ঐক্য মুখে শয়তানি হাসি ফুটিয়ে বলে, তুমি মনে হয় ঐক্য চৌধুরীকে চিনো না ভালো করে? মেয়েটা ঐক্যর সারা মুখে মুগ্ধ দৃষ্টি বুলিয়ে বলে, খুব ভালো করে চিনতে চাই, দেবে আমাকে সেই সুযোগ? নিঃশব্দ পরিবেশে হঠাৎ বাজ পড়ার মতো শব্দ হলো। সবাই এক প্রকার আতকে উঠে চারদিকে ছিটকে পড়ে। তড়িৎ ক্লাবে লাইট জ্বলে উঠলে সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল। ডান্স ফ্লোরে কোমরে হাত চেপে কাতরাচ্ছে রিয়ানা। পায়ের পেন্সিল হিল ভেঙ্গে পাশে পড়ে আছে। অবস্থা দেখে মনে হচ্ছে কোমরের হাড়টা আর আস্ত নেই। ঐক্য মদ্যপ কণ্ঠে হুঙ্কার ছুড়ে, নারী মানেই ছলনাময়ী। আর কোনোদিন এই ছলনাময়ীদের জায়গা ঐক্য চৌধুরীর জীবনে হবে না। সো বি কেয়ারফুল। এই বলে একটা টাকার বান্ডেল রিয়ানার পাশে মেঝেতে ছুঁড়ে মারে। তারপর ঢুলতে ঢুলতে এক্সিটের দিকে এগোয়। রবিন হতভম্বতা কাটিয়ে ঐক্যর পিছনে ছোটে। যেতে যেতে রিয়ানার দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসে। বিলাসবহুল অ্যাপার্টমেন্টের বারান্দায় ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এক লাস্যময়ী নারী। পরনে একটা হাতাকাটা টপ। ঘাড় পর্যন্ত চুলগুলোতে আর্টিফিশিয়াল কালার করা। নারীটি মলিন দৃষ্টিতে সন্ধ্যার আলো আধারিতে চেয়ে আছে। হঠাৎ একটা খড়খড়ে হাত সাপের মতো পেঁচিয়ে ধরল নারীটির লতানো কোমর। নারীটির মনোযোগে বিঘ্ন ঘটে। দীর্ঘশ্বাস ফেলে বিরক্তিকর কণ্ঠে নারীটি বলে উঠে, ছাড় রাজ, ভালো লাগছে না আমার। রাজ নামের লোকটি নারীটির গলায় নাক ঘষে বলল, খোঁজ নিয়েছো আফার? না, আমার কণ্ঠ চিনতে পেরেই কল কেটে দিয়েছে। কতগুলো বছর পর মেয়েটাকে দেখলাম। মন খারাপ করছে মেয়ের জন্য? নারীটি উদাস গলায় বলে, আমি ওর মা রাজ। আরে চিল চিল, এত টেনশন নিও না। ও আফা কোন স্কুলে পড়ে আমি কাল খোঁজ নিচ্ছি। তুমি না হয় স্কুলে গিয়ে দেখা করো ওর সাথে। কিন্তু রাজ নারীটিকে নিজের দিকে ফেরালো। খানিকটা রেগে বলল, ওফ মাহিরা, এখন এসব বাদ দাও তো। চলো না একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি। কাল থেকে আবার শুটের কাজ শুরু হয়ে যাবে। তখন জনেই ব্যস্ত হয়ে পড়ব। এই বলে লোকটি চুমু খেতে নিল। মাহিরা হঠাৎ শান্ত কণ্ঠে বলে উঠে, আমাকে বিয়ে কবে করছো রাজ? রাজের মুখটা বিবর্ণ হলো মাহিরার কথা শুনে। মাহিরা এখনো উত্তরের আশায় চেয়ে আছে। রাজ আমতা আমতা করে কিছু বলতে নিবে এমন সময় মাহিরা হাত উঁচিয়ে থামিয়ে দেয়। প্লিজ রাজ, রাখো তোমার পুরনো অজুহাত। বিগত 1 বছর যাবৎ তুমি এই সেই বলে আমাকে বুঝো দিচ্ছ। এসব এবার আর চলবে না। তোমাকে এবার আমাকে বিয়ে করতেই হবে। আবৃতি। মায়ের বুক থেকে মুখ তুলে চোখ দুটো মুছল আবৃতি। আরশানকে কোলে নিয়ে দরজায় একটা বছর 25-এর ছেলে দাঁড়িয়ে আছে। দেখতে হুবহু আবৃতির মতো। চেহারার গঠন, গায়ের রং থেকে শুরু করে সবকিছুতেই আবৃতির সাথে সাদৃশ্যতা রয়েছে। যেন আবৃতির মেল ভার্সন। দীর্ঘ সময় বাদে মাকে দেখতেই আরশান ছেলেটার কোল থেকে নেমে দৌড়ে মায়ের বুকে ঝাঁপ দিল। মাম। আবৃতির বুকটা হু হু করে উঠে। দুহাতে আষ্টেপৃষ্ঠে বুকে জড়িয়ে নেয় তার বুকের ধনকে। চোখে মুখে চুমু খেয়ে বলে, কোথায় ছিলে বাবা? মামুর সাথে ছিলাম। জান মামা আমাকে কত জায়গায় ঘুরিয়েছে। তুমি রাগ করো না কিন্তু। বাড়ি ফিরে পাপাকে বলবো আমাদের জয়ল্যান্ডে নিয়ে যেতে। আরশানের চোখে মুখে উচ্ছ্বাস। আবৃতির বুক ফেটে কান্না পেল। চোখ দুটো ভরে উঠে নোনাজলে। ছেলেটাকে কি করে বলবে তারা আর কোনোদিন ওই বাড়ি ফিরবে না। ছেলেটি হুট করে আরশানকে কোলে তুলে নেয়। মামু আজ অনেক ঘুরেছ। নাও ইউ নিড টু স্লিপ। তারপর আবৃতির মাকে ধরিয়ে দিয়ে বলে, তুমি যাও তো আম্মু, আজ আরশান না হয় তোমার সাথে ঘুমাক। আবৃতির মা দীর্ঘশ্বাস ফেলে আরশানকে নিয়ে চলে যায়। আজ মেয়েটাকে একা ছেড়ে দেওয়াই ভালো হবে। তারা যেতেই ছেলেটা আবৃতির মাথায় একটা চাটি মেরে পাশে বসল। অন্য সময় হলে হয়তো আবৃতি রেগে নিজেও একটা দিত, কিন্তু আজ কোন প্রতিক্রিয়া দেখাল না। ছেলেটা আবৃতিকে পরখ করে রাশভারী আওয়াজে বলে, এত সহজে ছেড়ে দিলি বাস্টার্ডটাকে? কেন দেওয়া উচিত হয়নি? জানি না। আবৃতি হাসল। বলল, শোন, যে থাকতে চায় না তাকে কখনো বেঁধে রাখতে নেই। না হয় প্রতিদিন একটু একটু করে হাজারবার মরতে হয়, বুঝলি? বুঝলাম। অতঃপর পিনপতন নীরবতা নেমে আসলো। দুজনেরই দৃষ্টি জানালার অন্ধকার ভেদ করে ওই দূর আকাশে। হঠাৎ আবৃতি উদাস গলায় বলে উঠে, আহান,
হুম, তুই যে হসপিটালে ইন্টার্নি করিস সেখানে আমাকে একটা জবের ব্যবস্থা করে দিতে পারবি? আহান প্রথমে অবাক হল, পরক্ষণেই রেগে গিয়ে বলল, পাগল হয়েছিস? তুই কেন জব করবি? আমার বোন ভাগ্নেকে খাওয়ানোর মতো মুরদ আমার আছে। তুই ভুল বুঝছিস আহান, এভাবে ঘরে বসে থেকে কি করব? আরশানও স্কুলে চলে যাবে, তার থেকে আমি কিছু একটা করলে সময়ও চলে যাবে। না, সময় কাটার জন্য অনেক কিছু আছে। দরকার হলে আরশানের স্কুলে গিয়ে আগের মতে বসে থাকবি। তুই কয়টা দিন একটু স্থির হ, তারপর তোর জন্য ছেলে দেখব আমি, তোর জীবনের সব রং আবার ফিরে আসবে। আসতেই হবে। রাত 2টা, শীতের রাত। বাইরে ঠান্ডা হিমেল হাওয়া বইছে। এ সময়টায় মনুষ্য প্রজাতি কাঁথা, কম্বল মুড়ি দিয়ে আরামের নিদ্রায় শায়িত। কিন্তু ঘুম নেই, শুধু দরিয়া ভাঙা আবৃতির দুপ চোখে। কনকনে ঠান্ডার মাঝে রুমের ড্রেসিং মিররের সামনে স্থির দাঁড়িয়ে আছে সে। যেন জীবন্ত কোন মূর্তি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আবৃতি। বুঝো হওয়ার পর থেকেই ও নিজেকে সুন্দরী হিসেবেই জেনে এসেছে লোকমুখে। বাবা মারা যাওয়ার পর মা যখন কন্যাদায়গ্রস্ততায় পতিত হলেন তখন সবাই এটা বলে মাকে সান্ত্বনা দিলেন, আর মেয়ে সুন্দরী। দেখবে যে কেউ এই মেয়েকে কিনবে। কিনেছে তো এক অতি বিত্তবান পরিবার ওকে কিনেছে। আবৃতির মনে পড়ল আজ থেকে 5 বছর আগের কথা। তখন সবে ও ইন্টারমিডিয়েটের পরীক্ষা শেষে মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছে। আবৃতির বাবা আনিসুল খন্দকার সাহেবের খুব স্বপ্ন ছিল ওদের ভাইবোনকে বড় ডাক্তার বানাবেন। বাবার সেই স্বপ্নটা নিজের মনে লালন করে আবৃতিও লেগে পড়ল পুরোদমে। কিন্তু কথায় আছে না, ভাগ্য এবং সময় সবসময় মানুষের সঙ্গ দেয় না। হঠাৎ একদিন আবৃতির বাবা স্ট্রোক করে বসলেন। তারপর হাসপাতালে মাত্র 5 দিন টিকতে পেরেছিলেন তিনি। মাত্র অল্প কয়েকদিনের ব্যবধানে মানুষটা দুনিয়া ছেড়ে চলে গেল। বাবার মৃত্যুর পর আবৃতি ভীষণ ভেঙে পড়েছিল। নাওয়া খাওয়া ভুলে এক প্রকার বিছানাশায়ী হয়ে পড়ে। ফলস্বরূপ সেবারে ও মেডিকেলে টিকল না। বাবার মৃত্যু, হতাশা সব মিলিয়ে আবৃতি ভয়ানক মানসিক ট্রমায় চলে যায়। সদ্য স্বামী হারানো আবৃতির মা মেয়ের এই অবস্থায় আরও ভেঙে পড়লেন। এদিকে আশপাশের সবাই আবৃতির মাকে পরামর্শ দিল মেয়ে বিয়ে দিয়ে দিলেই সব সমস্যার সমাধান হবে। সবার পরামর্শ মেনে আবৃতির চাচা চারদিকে পাত্র খোঁজা শুরু করেন। একদিন হঠাৎ ওদের বাসায় প্রস্তাব নিয়ে আসেন আবৃতির বাবার ঘনিষ্ঠ বন্ধু শাফিউল ওয়াহিদ। আনিসুল সাহেবের বাল্যবন্ধু ছিলেন তিনি। তার উপর দুই বন্ধুর সম্পর্ক কতটা মজবুত সে সম্পর্কে সকলেই অবগত। ওমন আন্তরিক মানুষের প্রস্তাবে স্বাভাবিকভাবে কেউই না করেনি। আবৃতিও তখন কোন প্রকার বাধা দেওয়ার মতো অবস্থায় ছিল না। একদম হুট করেই যেন ধ্রুবর সাথে আবৃতির বিয়েটা হয়ে যায়। বিয়ের আগে না দুজনের দেখা হয়েছে, না হয়েছে কোনরূপ কথাবার্তা। যেন এক প্রকার ঘোরের মধ্যেই আবৃতির বিয়েটা হয়ে গিয়েছিল। সেই ঘোরটা ভাঙে আবৃতির বিয়ের রাতে। বাসর রাতের বাহারি ফুল সজ্জিত বিছানায় অপেক্ষা করতে করতে রাতটা ফুরিয়ে গেল। কিন্তু ধ্রুব নামক অচেনা মানুষটা আসলো না। আবৃতি ভয়ে জবুথুবু হয়ে শেষরাতে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙে সকাল 7টায় তার শাশুড়ির ডাকে। আবৃতির প্রশ্নসূচক চেহারা পরখ করে ভদ্রমহিলা ইনিয়ে বিনিয়ে ধ্রুবর না আসার কারণটা চেপে যান। আবৃতির কেমন অদ্ভুত লাগে ধ্রুবর ঘরের পরিবেশটা। কান্না পাচ্ছিল অচেনা অদ্ভুত এই পরিবেশে। নিজেকে কেমন একা একা লাগছিল, যেন সাতকুলে ওর আপন কেউ নেই। ধ্রুব ফিরে আসে দুপুরের একটু আগে। আবৃতি সেই প্রথম ভালো করে ধ্রুবকে দেখে। হ্যাংলা পাতলা, লম্বাটে, ভীষণ রকম ফর্সা রঙের একটি ছেলে। পরনে বিয়ের শেরওয়ানি। দেখতে তখন ভীষণ বিধ্বস্ত লাগছিল। মনে হচ্ছিল সারা রাত এক ফোঁটাও ঘুমায়নি। ধ্রুবর শারীরিক গঠন অনুযায়ী আবৃতি বয়স অনুমান করে 25-26 হবে হয়তো। আবৃতি বেশ অবাক হয়, কেননা সারারাত বাদে ঘরে ফিরলেও ধ্রুবকে কেউ কোন প্রশ্ন করল না। যেন সব স্বাভাবিক ওমন ভাবেই ওর শাশুড়ি বলল ফ্রেশ হয়ে আসতে। ধ্রুব এক পলক কাচুমাচু করা আবৃতিকে দেখে নিয়ে গটগট পায়ে ঘরে ঢুকে যায়। আবৃতি কেঁপে ওঠে। কেন যেন ধ্রুবর শীতল দৃষ্টি দেখে ওর বুকের ধুকপুকানি বেড়ে গেল। মনে মনে সন্দেহ জন্মালো কিছু তো গণ্ডগোল আছে। আরেকটা বিশেষ জিনিস ও বিয়ের প্রথম দিনই খেয়াল করেছে। ওর শাশুড়ি ওকে বিশেষ পছন্দ করছেন না। কথাবার্তা কেমন ছাড়া ছাড়া বলেন। প্রয়োজন ছাড়া তো কথাই বলেন না ওর সাথে। ওর সন্দেহ পুরোপুরি সত্যি হলো সেই দিন রাতে। যখন রাত 1টা নাগাদ ধ্রুব ঘরে ফিরে। আবৃতি হাঁসফাঁস করে কিছু বলতে নিলে ধ্রুব শীতল গলায় বলে, তোমার নামটা কি যেন ভুলে গিয়েছি। শোন, এই বিয়েটা আমার কাছে মিনিংলেস। আমাকে বাধ্য করা হয়েছিল বিয়েটা করার জন্য। আবৃতি হতভম্ব হয়ে বলে, মানে আমি একজনকে খুব ভালোবাসি। বলতে গেলে নিজের চেয়েও বেশি। তাই তোমাকে মেনে নেওয়া আমার পক্ষে পসিবল না। সরি।
আবৃতি এক মুহূর্তের জন্য হতবাক বনে যায় এমন অদ্ভুত কথা শুনে। ওর মাথায় সব তালগোল পাকিয়ে যায়। ধ্রুব আবৃতিকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ওয়াশরুমে ঢুকে ঠাস করে দরজাটা আটকে দেয়। আবৃতি কেঁপে ওঠে সেই শব্দ শুনে। অতীতের স্মৃতিচারণ শেষে আবৃতি বাস্তবের ফিরে আসে। ও এখনো ওর প্রতিবিম্বের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। ওর কেন জানি কোন অনুভূতি হচ্ছে না। ওর তো মনে মনে তখনই জানা হয়ে গিয়েছিল ধ্রুবর সাথে ওর সংসার করা হবে না। হয়তো দীর্ঘ 5 বছর ওর সংসারটা টিকেছিল যদি না সেই রাতটা না আসতো। আজ সারা রাত কি বাইরেই কাটিয়ে দেবে? ইরার ডাকে ধ্রুব চমকায়। ও এতক্ষণ বারান্দা দোলনায় বসেছিল চুপচাপ। তুমি এখনো জেগে আছো কেন? ঠান্ডা লাগবে, ঘরে যাও। ইরা এগিয়ে এসে ধ্রুবর পাশে ঘনিষ্ঠ হয়ে বসল। ধ্রুবর বুকে মাথা রেখে বলল, অনুশোচনায় ভুগছ? ধ্রুব কিছু বলল না, শুধু স্থির দৃষ্টিতে রাতের নিকষ কালো আধারিতে চেয়ে রইল। ইরা ধ্রুবর নির্লিপ্ততায় হতাশ হলো খানিকটা। বুক থেকে মাথা তুলে অস্ফুটে বলল, দেখ ধ্রুব, যা হওয়ার হয়ে গিয়েছে। এখন এভাবে মন খারাপ করে বসে থেকে তো কিছু হবে না। চলো তো ঘরে চল। এই বলে ইরা ধ্রুবকে টেনে উঠাতে চাইল। ধ্রুব এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিল। তিরিক্তি মেজাজে বলল, ইরা প্লিজ, আজ অন্তত জ্বালিয়েও না। কিছুক্ষণ একা থাকতে দাও তো আমায়। ধ্রুবর কথাটা শুনে ইরা বেশ আহত হল। ধরা গলায় জিজ্ঞেস করে, আমি তোমাকে খুব জ্বালাই তাই না ধ্রুব? ধ্রুবর হুঁশ ফিরে, রেগে গিয়ে একটু কঠোর হয়েছে বুঝতে পেরেই ইরাকে পাশে বসালো। ওর গালে হাত রেখে নরম সুরে বলে, সরি ইরা, আমার আসলে মাথা কাজ করছে না। আরশানের জন্য বুকটা পুড়ে যাচ্ছে। আমি কি করে থাকবো ওকে ছাড়া? ইরা ধ্রুবর কপালে একটা চুমু খেল। আদুরে গলায় বলল, কষ্ট পেও না ধ্রুব, আরশান তো তোমারও ছেলে তাই না? আবৃতি চাইলেও ওকে তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আর তাছাড়া, এই বলে ইরা ধ্রুবর হাতটা নিজের উঁচু পেটে রাখল। আহ্লাদি সুরে বলল, আর তাছাড়া এখানেও তো আরেকজন আছে। দেখবে সে এসে গেলে তোমার আর একটুও মন খারাপ লাগবে না। আর তো মাত্র 2 মাস। ধ্রুব ইরার উঁচু পেটটার দিকে তাকিয়ে রইল একদৃষ্টিতে। স্মৃতিপটে ভেসে ওঠে আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা। যখন ও প্রথম জানতে পারে ও বাবা হতে চলেছে। কালবৈশাখী উত্তাল ঝড় যেমন প্রকৃতিকে নাড়িয়ে দেয়, ঠিক এই খবরটাও ওর অন্তঃস্থল সেভাবেই নাড়িয়ে দিয়েছিল। কেমন অবোধের মতো আবৃতির অশ্রুসিক্ত অসহায় মুখটার দিকে তাকিয়েছিল। মেয়েটা হয়তো ভয় ছিল ধ্রুব সংবাদটা কেমন ভাবে নেবে, কিন্তু ধ্রুব ভীষণ রকম খুশি হয়েছিল। আবৃতির প্রতি কোন ভালোবাসা না জন্মাক, কিন্তু ওর জঠরে অবস্থান নেওয়া ধ্রুবর ছোট্ট অংশটার প্রতি ধ্রুবর আকাশস্পর্শী ভালোবাসা জন্মেছিল। হয়তো সেই প্রাণটার জন্যই আবৃতির প্রতিও ধীরে ও। কি হলো তোমার? কোথায় হারিয়ে গেলে আবার? ধ্রুব হকচকিয়ে বলে, কই কিছু না তো। চলো ঘরে চলো, ঘুমাবে। তোমার শরীরের কন্ডিশন এমনিতেই ভালো না। ভালো লাগায় ইরার মনটা ছেয়ে গেল। না, ও শুধু শুধু টেনশন করছিল। তার ধ্রুব তার ছিল, তারই আছে। চোখে মুখে একরাশ বিরক্তি। আলমারি তন্ন তন্ন করে কিছু খুঁজে চলেছে ঐক্য। পরনে কালো স্যুট, তার উপরে ধূসর রঙা ব্লেজার। বোঝাই যাচ্ছে অফিসের জন্য বের হবে। কিন্তু সারা আলমারি খুঁজেও সেই কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজে না পাওয়ায় বিরক্তিটা তরতরিয়ে বাড়ল। ঐক্য মহাবিরক্ত। ঐশী রাউন্ডের জন্য বের হয়ে গিয়েছে। না হয় ওকে বলতো খুঁজে দিতে। বিরক্তিতে বিড়বিড়িয়ে বলল, ড্যাম, কোথায় ফাইলটা? এমনিতেই লেট হচ্ছে। হঠাৎ ওর চোখ যায় আলমারির একদম নিচের ড্রয়ারে। সেখানে দেখল সেই ফাইলটা। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ফাইলটা টান মারতেই নিচে আরেকটা জিনিস পড়ল। ভ্রু কুচকে একটু ঝুঁকে ঐক্য জিনিসটা হাতে নিতে গেলে একটা ছোট্ট কণ্ঠস্বর ভেসে আসে, পাপা তোমার এখনো হয়নি? স্কুলের জন্য লেট হচ্ছে তো। ঐক্য আবার দাঁড়িয়ে গেল। দরজার কাছটায় সাদা স্কুল ড্রেস পরিহিত ওয়াফা দাঁড়িয়ে আছে। কাঁধে পিকাচু ডিজাইনের একটা ব্যাগ। গলায় ওয়াটার বটল ঝোলানো। চুলগুলো দুটো বিনুনি করা। কেউ যেন খুব যত্ন করে বিনুনিগুলো পাকিয়ে দিয়েছে। ঐক্য মেয়েকে দেখে তাড়াহুড়োয় বলল, হ্যাঁ আম্মাজান, পাপার হয়ে গেছে। চলো। ওয়াফার দৃষ্টি যায় ঐক্যর পায়ের কাছে উল্টো হয়ে পড়ে থাকা একটা পেপারের উপর। ছোট্ট মনে কৌতূহল জন্মালো জিনিসটার প্রতি। দৌড়ে এসে হঠাৎ পেপারটা হাতে নিল। পেপারটা আসলে একটা পুরনো ছবি। ছবিটা দেখে ঐক্যর শরীরটা টলে উঠল হঠাৎ। ছবিতে ঐক্যর সাথে একটা অল্পবয়সী রূপসী তরুণী। বোঝাই যাচ্ছে ছবিটা বেশ কয়েক বছর পুরনো। নিজের বাবাকে একটা অচেনা মেয়ের সঙ্গে ছবিতে দেখে ওয়াফা চোখ বড় বড় করে ফেলল। পাপা, এই আন্টিটাকে? ওমা কি সুন্দর আন্টিটা! ঐক্য ঢোক গিলে এদিক সেদিক তাকালো। নিজেকে সামলে নিয়ে ছো মেরে ছবিটা ওয়াফার হাত থেকে নিয়ে নিল। ওয়াফা অবাক হয়ে বলল,
কি হলো পাপা, ছবিটা নিলে কেন? আর আন্টিটাকে তোমার সাথে দেখি। ঐক্য কি বলবে ভেবে পেল না, হাঁসফাঁস করে ছবিটা হাতে মুচড়িয়ে ফেলল। এই ছবিটা এখানে কিভাবে থেকে গেল? ও তো ওই ছলনাময়ীর সব স্মৃতি জ্বালিয়ে দিয়েছিল। তাহলে এটা কেন রয়ে গেল? ঐক্যকে আর কয়বার মারবে এই নারী? এই নারীর অন্তর পোড়ানের স্মৃতি কেন তার পিছু ছাড়ছে না ওই ঘৃণ্য অতীত? ঐক্য অস্থির চিত্তে নাক ঢোলে। ওর আবার ড্রাগের তৃষ্ণা পেয়েছে। ও চিৎকার করে নিজের ড্রাইভারকে ডাকল। সাবের, সাবের! ঐক্যর ডাক শুনে সাবের ছুটে আসলো। জি স্যার। ও আফাকে সেইফলি স্কুলে পৌঁছে দিয়ে আসো। ও আফা টলটলে দৃষ্টিতে বাবার দিকে তাকালো। বাবা ওকে স্কুলে দিয়ে আসবে না? ঐক্য ও আফার থেকে মুখ ফিরিয়ে নিল। ধমকে ফের সাবেরকে আদেশ করল। কি হলো যাও। ঐক্যর ধমকে ও আফাও কেঁপে ওঠে। টানা টানা চোখ দুটো ফেটে জল বেরিয়ে আসে। ঠোঁট দুটো অভিমানে ফুলে উঠে। সাবের ও আফাকে কোলে তুলে নিতেই ও আফা নিঃশব্দে ফুঁফিয়ে উঠে। ও আফা যেতেই ঐক্য ছবিটাকে মেলে ধরে। মুচড়ানো ছবিতে এক বিনাশিনীর নিখুঁত মুখশ্রী। যে কিনা ঐক্যকে আজ পর্যন্ত জীবনমৃত করে রেখেছে। যাকে ভালোবেসে আজ ঐক্য দিশাহারা এক উন্মাদের ন্যায়। ঐক্য পকেট হাতড়ে লাইটারটা বের করে ছবির প্রান্তে লাইটারটা জ্বালিয়ে দিয়ে ছবিটা নিচে ফেলে দেয়। অল্পক্ষণেই ছবিটাতে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। ঐক্য শক্ত চিবুকে জ্বলতে থাকা আগুনের জ্বলন্ত শিখার পানে তাকিয়ে রইল। চোখের কোণে কখন ফোঁটা অশ্রু জমল বোধহয় টের পেল না। শীতের মিষ্টি সকাল। মিষ্টি বলার যথাযথ কারণ আছে বইকি। কেননা শীতের সূর্যি মামার উত্তাপ আর কারোরই বিরক্ত লাগে না। বরঞ্চ আরামে চক্ষু মুদে আসে এই মিষ্টি রোদে। মাম্মাম, আমি নতুন স্কুলে কেন যাব? আগের স্কুলে কি হয়েছে? আমার তো ওখানে অনেক ফ্রেন্ডস আছে। পাপা কিছু বলবে না? ছেলের একসাথে এতগুলো প্রশ্নে তৈরি হতে থাকা আবৃত্তি বিরক্ত হলো। এমনিতেই লেট হয়ে গিয়েছে অনেক। আরশানকে অ্যাডমিট করিয়ে আবার আহানকে ডিউটিতে যেতে হবে। তাই এত তাড়াহুড়ো করছে। আরশান, এত প্রশ্ন করছো কেন? এখন থেকে আমরা নানুম্নি আর মামুর সাথে থাকব। এখান থেকে ওই স্কুলটা অনেক দূরে হয়ে যাবে। তাই এখানকার একটা নতুন স্কুলে অ্যাডমিশন করাবো তোমার। আরশানের মুখটা ছোট হয়ে যায়। এখন থেকে তারা নানুম্নির বাসায় থাকবে? কিন্তু কেন? কিন্তু মাম্মাম, তাহলে পাপা কোথায় থাকবে? আবৃত্তির ব্যস্ত হাত দুটো থেমে যায় আরশানের প্রশ্নে। ও অসহায় চোখে নিজের অভাগা সন্তানের পানে তাকায় যে কিনা উত্তরের আশায় তার দিকে চেয়ে আছে। আবৃত্তি ঢোক গিলে চারদিকে এলোমেলো চোখের পাতা ফেলে। কি বলবে সে এখন আরশানকে? তাছাড়া কতদিনই বা আরশানকে ছয়নয় বুঝিয়ে রাখবে? একদিন না একদিন তো বলতেই হবে সত্যিটা। কিন্তু কিভাবেই বলবে? এত ছোট বাচ্চা তার বাবা মায়ের বিচ্ছেদের কি বুঝবে? তোমার পাপা তোমার পাপার বাসায় থাকবে আর তুমি থাকবে তোমার মাম্মামের বাসায়। আবৃত্তি চকিতে পিছনে ফিরল। হাতে সাদা এপ্রন আর স্টেথোস্কোপ হাতে দাঁড়িয়ে আছে আহান। মামুর কথায় আরশান চোখ বড় বড় করে ফেলে বলে। কেন? আহান এগিয়ে এসে আরশানকে কোলে তুলে নেয়। অতিরিক্ত সাদাটে মুখটায় একটা চুমু খেয়ে বলে। কেননা তুমি যেমন তোমার মাম্মামকে ছাড়া থাকতে পার না, তেমনি তোমার মাম্মামও তার মাকে ছাড়া থাকতে পারবে না। তাই এখন থেকে তোমার মাম্মাম এখানেই থাকবে তোমার নানুম্নির সাথে। কেন, তুমি কি তোমার মাম্মামের সাথে থাকতে চাও না? আরশান দ্রুত উপরনিচ মাথা দুলিয়ে বলল। চাই, আমি মাম্মামকে ছাড়া কিভাবে থাকব? মাম্মামকে ছাড়া তো আমার স্লিপিও আসে না। আবৃত্তি কাষ্ঠ হাসল। তার ভাইটা কিভাবে যেন সব পরিস্থিতি সামলে নেয়। যেভাবে আবৃত্তিকে সামলেছে জীবনের নির্মম ধাক্কায়। দুজন যমজ হলেও আহান সবসময় আবৃত্তিকে একজন বড় ভাইয়ের মতোই আগলে রাখছে। বিয়ে হয়ে যাওয়ার পর তো কেউ আবৃত্তির পড়াশোনার ব্যাপারে কিছু বলেনি। তার ভাইটা নিজ দায়িত্বে ওকে গ্রাজুয়েশন করিয়েছে। ডাক্তারি না অন্তত স্নাতকোত্তরটা করা উচিত বলেই আবৃত্তিও না করেনি। আবৃত্তি চোখ দিয়ে ভাইকে কৃতজ্ঞতা জানায়। আহান তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি করো না, বাচ্চার স্কুলেই তো যাচ্ছিস, এত সাজগোজের কি আছে? চল। আহান বাংলা মিডিয়ামে আরশানের অ্যাডমিশন করিয়ে দিলে হয় না? আহান স্টেথোস্কোপটা গলায় ঝুলিয়ে আবৃত্তির দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল। কেন, আমার ইংলিশ মিডিয়ামে পড়া ভাগ্নেকে এখন কোন দুঃখে বাংলা মিডিয়ামে পড়াব? আবৃত্তি মিনমিন করে বলল, ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলে তো শুনেছি অনেক খরচা। হোক তাতে কি, একটা বাচ্চার পড়াশোনার খরচটা আমি সামলাতে পারবো না? না, সেটা বলছি না। তোর ইন্টার্নিতে আর কতই বা স্যালারি দেয়? এ দিয়ে মায়ের ঔষধ, সংসারের খরচ তোর উপর চাপ পড়ে যাবে না? তোকে এত সব চিন্তা করতে হবে না। আমি সব সামলে নেব। ওই রাস্কেলটার কাছ থেকে আরশানকে বড় মুখ করে মুক্ত করে নিয়ে এসেছি। ওর কাছে যেভাবে আরশান ছিল আমিও আমার ভাগ্নেকে সেভাবেই বড় করব। কোন ত্রুটি রাখব না। এখন চল, দেরি হচ্ছে। কলিং বেলের আওয়াজে ইরা শোয়া থেকে উঠে বসল।
ঘড়িয়ে তাকিয়ে দেখল সকাল 11:20। ধ্রুব তো 2টায় খাবার নিয়ে আসে। প্রেগন্যান্সির শুরু থেকেই ধ্রুব বাইরে থেকে খাবার নিয়ে আসে। তেল মশলার গন্ধ ইরা একদম সহ্য করতে পারে না, বমি হয়। ইরা সাবধানে পা ফেলে নিচে নামল। ধ্রুব যাওয়ার আগে সবসময় পই পই করে বলে যায় যেন ও বাসায় না থাকলে হাঁটাচলা খুবই সাবধানে করে। সেসব মনে পড়তেই মুচকি হাসল। তার জীবনটা হঠাৎই যেন রঙিন হয়ে উঠেছে। তার ধ্রুব এখন পুরোপুরি তার। কেন যেন এটা বিশ্বাসই হতে চায় না। মনে হয় এখনো স্বপ্নে আছে সে। দরজা খুলতেই ইরা হতবাক হয়ে যায়। আন্টি মা তুমি? দরজার সামনে একটা বড় ব্যাগ হাতে দাঁড়িয়ে আছেন ধ্রুবর মা শায়েলা ওয়াহিদ ইরাকে আপাদমস্তক দেখে গম্ভীর গলায় বলেন, ভিতরে ঢুকতে দেবে না নাকি তোমার স্বামীর ফ্ল্যাটে আমার আসা নিষেধ? ইরা তড়িঘড়ি করে বলে, ছি ছি মা এসব কি বলছো? তোমার ছেলের বাড়ি তো তোমারই বাড়ি। ইরার কথাটা শুনে ধ্রুবর মা খুশি হলেন মনে মনে। এই মেয়েটা শুরু থেকেই তার খুব পছন্দের ছিল। উনি খুব চাইতেন ইরাকে তার ছেলের বউ করতে। বউ তো হয়েছে, কিন্তু তিনি ভিতরে ঢুকে চারদিকে তাকিয়ে বললেন, ধ্রুব কখন আসে প্রতিদিন? ইরা আমতা আমতা করে বলে, মা প্রতিদিন তো ও আসতে পারে না। আমি বলতে চেয়েছি দুপুরে কখন আসে? 1:30 বা 2টোয় আসে। সকালে কিছু খেয়েছো? না মা, শরীর ভালো লাগছিল না বলে শুয়েছিলাম। এই অবস্থায় এত বেলা অবধি না খেয়ে না থাকা ঠিক না, জানো না? ইরা কি বলবে ভেবে পেল না। তিনি নিজেই সাথে আনা ব্যাগটা খুলে একটা টিফিন ক্যারিয়ার বের করলেন। টিফিন খুলে বিভিন্ন পদের খাবার দাবার বের করে টেবিলে সাজালেন। এত খাবার একসাথে দেখে ইরার চক্ষু চড়ক গাছ। সে কি মা, এত কিছু কেন এনেছো? তোমাদের জন্য এনেছি। যাও মুখ হাত ধুয়ে খেয়ে নাও। আর সাবধানে যাবে ওয়াশরুমে। ইরা বিভ্রান্ত হয়ে ওয়াশরুমের দিকে গেল। উনি যে এখানে খাবার নিয়ে ওকে দেখতে আসেনি এটা ইরা নিশ্চিত। তাহলে এসেছেন কেন উনি? দুপুরে ধ্রুব এসে পড়ে। দরজা খুলে দেন শায়েলা বেগমি। ধ্রুব মাকে এই সময় এখানে দেখে ভীষণ অবাক হয়। শায়েলা বেগম গম্ভীর মুখে বলেন, ভেতরে আয়। ধ্রুব ভেতরে ঢুকে সোফায় মাথা নিচু করে বসে। ইরা এক গ্লাস পানি নিয়ে এসে ধ্রুবর গলার ঘাম মুছে দেয়। শায়েলা বেগম দুজনকে পরখ করে নিয়ে হঠাৎ বলে উঠেন, দেখ ধ্রুব, যা হওয়ার হয়েছে। ইরাকে এখন বাড়িতে নিয়ে আয়, এখন তো আর ওকে সমাজ থেকে লুকিয়ে রাখার কোন মানে হয় না। ইরা চমকে উঠে ধ্রুবর দিকে তাকায়। ধ্রুব এখনো মাথা নিচু করে আছে। আনমনে কি যেন ভেবে চলেছে। শায়েলা ওয়াহিদ তীক্ষ্ণ চোখে ধ্রুবর মুখভঙ্গি পরখ করলেন। ধ্রুব যে ভীষণ রকম মানসিক টানাপোড়েনে আছে সেটা তিনি বেশ বুঝতে পারলেন। মনে মনে দীর্ঘশ্বাস ফেললেন তিনি। নাতিটার জন্য বুকটা পুড়ে যাচ্ছে তার। সব হয়েছে ওই লোকটার জেদের কারণে। মনে মনে মৃত স্বামীকে দোষারোপ করলেন তিনি। ইরা অত কিছু খেয়াল করল না। ওর ভেতরে ভেতরে বাঁধভাঙ্গা খুশি উপচে পড়ছে। এখন আর ওকে এই ফ্ল্যাটে লুকিয়ে লুকিয়ে থাকতে হবে না। এখন আর ওকে ধ্রুবর দ্বিতীয় স্ত্রী হয়ে থাকতে হবে না। এখন থেকে সে থাকবে ধ্রুবর প্রথম এবং একমাত্র স্ত্রী। ধানমন্ডির ম্যাফল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের সামনে আহান বাইকে ব্রেক কষল। আবৃতি বাইক থেকে নেমে চোখ ঘুরিয়ে আধুনিক প্রতিষ্ঠানটা দেখল। এটা ঢাকার অন্যতম মানসম্মত আরেকটি ইংলিশ মিডিয়াম স্কুল। আরশানের আগের স্কুলটা ছিল উত্তরায় ধ্রুবর বাসার থেকে কাছে। কিন্তু আবৃতি ধ্রুব আর ধ্রুব সম্পৃক্ত সবকিছু আজীবনের জন্য ছেড়ে এসেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে আবৃতি ভেতরে ঢুকল। অফিস কক্ষে যাবতীয় ফর্মালিটিস শেষে প্রিন্সিপাল ম্যাম মিসেস কলি হেসে বললেন, বাচ্চার নামটা যেন কি? আরশান লাফিয়ে উঠে বলে, আরশান ওয়াহিদ মিস। তিনি হেসে বললেন, আরশান, তোমার অ্যাডমিশন কমপ্লিট হয়েছে। তুমি এখন থেকে এই স্কুলের একজন স্টুডেন্ট। চাইলে আজ স্কুলটা ঘুরে দেখতে পার। কাল থেকে ক্লাস অ্যাটেন্ড করো। আহান ওর হাত ধরে বলল, চলো মামুর সাথে, তোমার মাম্মার কথা বলে আসুক। ওরা যেতেই প্রিন্সিপাল আবৃতির দিকে তাকিয়ে বলল, মিসেস আবৃতি ওয়াহিদ আপনা? আমার নাম আবৃতি খন্দকার ম্যাম। আরশানের ফাদারের সাথে আমার ডিভোর্স হয়ে গিয়েছে। আবৃতি ভীষণ শান্ত গলায় বলল। প্রিন্সিপাল মিসেস কলি অবাক হয়ে তাকিয়ে রইলেন আবৃতির দিকে। এত সুন্দরী মেয়েটার বিচ্ছেদ হয়ে গেল। এই পুরুষজাতি আসলে চাইটা কি? তিনি আমতা আমতা করে বললেন, দুঃখিত আবৃতি, আমি আসলে বুঝতে পারিনি। ওকে ম্যাম। আপনি তো জানতেন না। কাল থেকে আরশানকে ক্লাস জয়েনিং টাইমে স্কুলে নিয়ে এসো। চাইলে আমাদের স্কুল বাসও বুক করতে পারো। আজকে ছেলের স্কুলটা ঘুরে যাও। আবৃতি সাই জানিয়ে উঠে দাঁড়ালো। তারপর ওনাকে বিদায় দিয়ে স্কুলের ভিতরে ঢুকল। এখন বোধহয় বাচ্চাদের টিফিন পিরিয়ড চলছে। প্লে গ্রাউন্ডে বাচ্চারা কেউ টিফিন করছে, না হয় কেউ খেলছে। বাচ্চাদের এত আমোদ দেখে আরশান খুশি হয়ে গেল।
মাম্মাম দেখ এখানে কত প্লেট ওয়েস। আবৃতি মনে মনে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। যাক ছেলেটা এত সহজেই মেনে যাবে ভাবেনি। হঠাৎ আবৃতির চোখ যায় একটা বাচ্চার দিকে। সব বাচ্চা হাসি খেলায় মেতে থাকলেও গ্রাউন্ডের একপাশে মন খারাপ করে বসে আছে একটা গোলুমুলু বাচ্চা, তার সামনে টিফিন ক্যারিয়ারটা অবহেলায় পড়ে আছে। আবৃতি বাচ্চাটার বয়স আন্দাজ করল হয়তো আরশানের বয়সই হবে। কিন্তু বাচ্চাটা এভাবে মন খারাপ করে বসে আছে কেন? আবৃতি কৌতূহলী হয়ে এগিয়ে গেল বাচ্চাটার দিকে। সামনে কারো উপস্থিতি অনুভব করে ওয়াফা মাথা তুলে তাকালো। আবৃতি ওয়াফাকে দেখে মুগ্ধ হল। ইস কত আদুরে এই বাচ্চাটা। ইচ্ছে করলে লাল ফুলকো গালদুটি টেনে দিতে, ও আদুরে সুরে বলল। তোমার নাম কি সোনা? ওয়াফা চোখ পিটপিট করে বললে। মাহিয়া চৌধুরী। ওয়াফা, অনেক সুন্দর নাম, কিন্তু কি হয়েছে বেবি, তুমি এখানে এভাবে বসে আছো কেন? মন খারাপ? ওয়াফা আবৃতির আদুরে সম্বোধনে গলে গেল। তার ছোট্ট জীবনে এমন ঘটনা নগণ্য। সে উপরনীচ মাথা দোলাল। আবৃতি জট করে ওয়াফাকে কোলে তুলে নিল। আবৃতি মেয়ে বাচ্চাদের প্রতি অত্যন্ত ফুরবল। আর যদি হয় ওয়াফার মতো কিউট বাচ্চা তাহলে তো কথাই নেই। হঠাৎ পিছন থেকে কেউ রাশভারী আওয়াজে ডেকে ওঠে। আম্মাজান! আবৃতি ওয়াফাকে নিয়ে চমকে পিছনে ফিরল। একটা বিশালদেহী উজ্জ্বল শ্যামবর্ণ স্যুট বুট পরা ভদ্রলোক গম্ভীর মুখে দাঁড়িয়ে। ভদ্রলোক তীক্ষ্ণ দৃষ্টিতে আবৃতির দিকে তাকিয়ে আছেন। কিন্তু আবৃতির কেন যেন লোকটাকে একদমই ভদ্র মনে হল না। কেন কে জানে? ঐক্য ভ্রু কুচকে আবৃতির আপাদমস্তক দেখল। যার কোলে কিনা তার আম্মাজান চড়ে বসে আছে। বোঝার চেষ্টা করল পরিস্থিতি। আবৃতি অবাক চোখে বোঝার চেষ্টা করছে লোকটাকে। ঐক্য আবৃতিকে উদ্দেশ্য করে বলল। এক্সকিউজ মি, আপনি কে? আবৃতি সেই প্রশ্নের উত্তর না দিয়ে নিজেই প্রশ্ন করে। আপনি কে জানতে পারি? প্রশ্নের পিঠে প্রশ্ন করা পছন্দ হল না ঐক্যর, তবুও অপরিচিত নারীটির প্রশ্নের জবাব দেওয়া সমীচীন মনে করে বলল। ঐক্য চৌধুরী। ওয়াফার ফাদার। আবৃতি কপাল মসৃণ হল। ইনি তাহলে তার কোলে থাকা অত্যন্ত আদুরে ধাঁচের এই বাচ্চাটার পিতা। আবৃতি ভদ্র সুলভ হেসে বলল। আসলে বাচ্চাটা এখানে মন খারাপ করে বসেছিল। তাই আমি এগিয়ে এসে কোলে নিয়েছি। প্লিজ ডোন্ট মাইন্ড। নো ইট, ওকে। ওয়াফা আম্মাজান আসো পাপার কোলে। সবাইকে অবাক করে দিয়ে ওয়াফা ওদিকে ফিরে গেল। দুই হাতে শক্ত করে আবৃতির গলা জড়িয়ে ধরে চুপটি করে তার কাঁধে পড়ে রইল। আবৃতি অবাক চোখে ঐক্যর দিকে তাকালো। ঐক্য বুঝল তার আম্মাজান তার উপর খেপেছে। ঐক্য ব্যস্ত কণ্ঠে বলে। কি হলো ওয়াফা? আসো পাপার কাছে। ওয়াফার কোনরূপ নড়চড় নেই। আবৃতি অবাক নয়নে একবার বাচ্চাকে দেখছে আরেকবার বাচ্চার বাবাকে। বোঝার চেষ্টা চালাচ্ছে এদের আসলে হয়েছেটা কি। ঐক্য আবৃতির এমন দৃষ্টি দেখে বিব্রত হল। এগিয়ে এসে ওয়াফাকে টেনে আবৃতির কোল থেকে টেনে নিতে চাইল। ওয়াফা দুই পায়ে আবৃতির কোমর চেপে ধরল। ঐক্য অসহায় চোখে আবৃতির দিকে চাইল। আবৃতির ভীষণ হাসি পেল অচেনা এই লোকটির নাস্তানাবুদ অবস্থা দেখে। এদিকে আহানের হাতের মুঠোয় থাকা ছোট্ট আরশান ভেতরে ভেতরে প্রচণ্ড ঈর্ষায় ফুঁসতে লাগলো তার মাম্মামের কোলে ওয়াফাকে দেখে। বেচারা অনেকক্ষণ সহ্য করেছে, কিন্তু এই মেয়েটা তো তার মাম্মামের কোল থেকে নামছেই না। হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে আরশান দুই ঠোঁট চেপে ধরে দৌড়ে গিয়ে ওয়াফার উঁচু করে বাঁধা ঝুঁটিটা ধরে টান মারল। ওয়াফা ফাল মেরে উঠে পিছনে তাকায়। আরশান চোখ পাকিয়ে শাসিয়ে বলে। এই মেয়ে, আমার মাম্মার কোল থেকে নামো। নামো বলছি। ওয়াফা কিছুক্ষণ ফ্যালফ্যাল করে আরশানের রাগে লাল টমেটোর মুখটার দিকে তাকিয়ে রইল। হঠাৎ হলো কাঁপিয়ে ভা ভা করে কেঁদে দেয়। এদিকে কি থেকে কি হয়ে গেল আবৃতি আর ঐক্য অবাক হওয়ার সুযোগটিও পেল না। কি কাণ্ড! আবৃতি ভড়কে গেল নিজের শান্তশিষ্ট বাচ্চাটার এরূপ অশান্ত রূপ দেখে। এদিকে কোনোদিন শরীরে ফুলের টোকা না পাওয়া ঐক্য চৌধুরীর আলালের দুলালি ওয়াফা মৃদু ব্যথা পাওয়ায় গলা ফাটিয়ে কাঁদছে। ঐক্য পাগলের মতো করা শুরু করল মেয়ের কান্নায়। ওয়াফাকে আবৃতির কোল থেকে এক প্রকার ছিনিয়ে নিয়ে গালে এলোপাতাড়ি কতগুলো চুমু খেল। বুঝো হওয়ার পর থেকে ওয়াফা এভাবে কোনোদিন কাঁদেনি, বলতে গেলে ঐক্য কোনোদিন সেই সুযোগটিই দেয়নি। ঐক্যর এক মুহূর্তের জন্য মনে পড়ে গেল সেই সময়টা যখন তার দুধের বাচ্চাটা তারস্বরে চেঁচিয়ে কাঁদত মায়ের বুকের এক ফোঁটা দুধের জন্য। আবৃতি অসহায় চোখে ঐক্যর দিকে তাকালো। লোকটা গ্রাউন্ডের এপাশ ওপাশ হেঁটে হেঁটে ওয়াফার কান্না দমানোর প্রচেষ্টায়। কিন্তু ননস্টপ সেই কান্না থামার নামই নেই। আবৃতি রেগেমেগে আরশানকে কষে এক ধমক দিল। মাম্মামের এত জোরে ধমক খেয়ে আরশান কেঁপে ওঠে। আবৃতির দিকে ছলছল অভিমানী চোখে তাকিয়ে আরশান ও ঠোঁট ফুলিয়ে কেঁদে দিল। দুজন বাচ্চার এহেন কান্নার আওয়াজে গ্রাউন্ড রুমে এক প্রকার শোরগোল লেগে গেল। আহান ঘর থেকে বের হয়ে তড়িঘড়ি করে ভাগ্নেকে কোলে তুলে নিল। আবৃতি এখনো রাগান্বিত চোখে আরশানের দিকে তাকিয়ে আছে। আহান ফিসফিসে আওয়াজে বলল।
আবৃতি, আমি ওকে বাইরে নিয়ে যাচ্ছি। তুই প্লিজ ঐক্য স্যারকে সরি বলে আয়। আবৃতি মাথা নাড়িয়ে ঐক্যর দিকে এগোলো। আমতা আমতা করে কিছু বলতে নিলে ঐক্য রাশভারী আওয়াজে বলল, বাচ্চাটাকে বকলেন কেন? ছোট বাচ্চারা এমন করতেই পারে। বাচ্চার সব কাজে শাসন করতে যাবেন না, হিতে বিপরীত হতে পারে। আবৃতি হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল উস্তাদ রূপী ঐক্যর দিকে। ওয়াফা আবৃতির দিকে ফিরল। আবৃতি মায়ামা চোখে চাইল। কেঁদেকুটে চোখমুখ ফুলিয়ে ফেলা ওয়াফা ইতস্তত ভঙ্গিতে এগিয়ে এসে কোলে থাকা ওয়াফার কপালে চুমু খেল। ঐক্যকে উদ্দেশ্য করে বলল, আরশানের তরফ থেকে আমি ক্ষমা চাইছি। ওয়াফা বাবু, আন্টিকে ক্ষমা করে দাও। ওয়াফা নাক টেনে বলল, আন্টি তুমি অনেক সুন্দর, তাই না পাপা? আবৃতি গোলগোল চোখে একবার ওয়াফা তো আরেকবার ঐক্যর দিকে চাইল। ঐক্য বিব্রত হয়ে চোখটা অন্য দিকে ফিরিয়ে নিল। বোঝাই যাচ্ছে এমন পরিস্থিতিতে ওয়াফার এমন কথা কারোরই হজম হয়নি। পাপার থেকে নিজের করা প্রশ্নের উত্তর না পেয়ে ওয়াফা ঐক্যর গলায় বাঁধা টাই টেনে বলল, কি হলো পাপা, বলো আন্টি সুন্দর না? ঐক্য জানে তার মেয়ের খবর, তাই ইতস্ততভাবে বলল, হ্যাঁ সুন্দর। আবৃতি বোকা বোকা চোখে ঐক্যর দিকে তাকিয়ে রইল। পরক্ষণে হরবর করে বলল, ওয়াফা মামুনি আমি আসি কেমন? বাই। এই বলে আবৃতি ছুটে পালালো। ঐক্য সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আজকার মুখ দেখে ঘুম থেকে উঠেছে কে জানে? এসব কি হচ্ছে আজ? ঐক্য ঠান্ডা চোখে মেয়ের দিকে তাকালো। ওয়াফা চোখ পিটপিট করে আবৃতির গমন পানে চেয়ে আছে। ইচ্ছে তো করছে আবৃতির মতো কষে একটা ধমক দিতে, কিন্তু এটা হয়তো ঐক্যর পক্ষে কোনোদিন সম্ভব হবে না। ঐশী, এই ঐশী শোন। কারো ডাকে ঐশী অবাক হয়ে পিছনে তাকালো। ব্যাচমেট বিথি দৌড়ে এসে দাঁড়ালো। ঐশী ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে? এভাবে দৌড়াদৌড়ি করছিস কেন? বিথি হাঁপাতে হাঁপাতে বলল, আহান স্যারের বাইকে না আজ একটা মেয়েকে দেখেছি। ঐশীর কুচকানো ভ্রু যুগল শিথিল হয়ে যায়। চেহারার আদলে নেমে আসে অমাবস্যার ছা। ঢোক গিলে জিজ্ঞেস করে, মানে কাকে? আর কোথায় দেখেছিস? ধানমন্ডি ৩২ নম্বর রোডে, বাইকের পেছনে ইয়াং একটা মেয়ে ছিল। জানিস মেয়েটা কি সুন্দর? একদম আহান স্যারের মতো ধবধবে ফর্সা। বুকটা কেমন যেন টনটন করে উঠে ঐশীর। নয়নযুগল না চাইতেও ভরে উঠল। প্রচণ্ড শক্ত ধাঁচের এই মেয়েটি এই এক জায়গায় ভীষণ রকম ফুটবল। সেই জায়গাটার নাম আহান খন্দকার। বিথি ঐশীর মুখটা দেখে মায়া লাগল। মেয়েটা আহান স্যারের প্রতি কি পরিমাণ ফুটবল এটা ব্যাচের প্রায় সবাই জানে। ও ঐশীকে আশ্বস্ত করে বলল, আরে হতে পারে কাজিন বা রিলেটিভ কেউ। আর স্যারের গার্লফ্রেন্ড থাকলে আমরা শুনতাম না। এখন চলতো রাউন্ডে চল, দেরি হচ্ছে। রাউন্ড শেষে ঐশী আজকের রোগীদের স্ক্রিপ্টগুলো জমা দিতে আহানের কেবিনে নক করল। ভেতর থেকে আহান ডাকল, কামিং। ঐশী চোখ নামিয়ে ভেতরে ঢোকে। আহান আর চোখে তাকিয়ে দেখে হোয়াইট টি শার্ট আর ব্লু ডেনিম প্যান্ট পরিহিত বছর ২৪-এর শ্যামলা বরণের মায়াবী মেয়েটাকে। ঐশী ফাইলগুলো হাতে নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আহান চশমাটা ঠেলে গলা খাকারি দিয়ে বলল, সিট ঐশী। ঐশী ফাইলগুলো টেবিলে রেখে বসল। আহান ফাইলগুলো চেক করে সাইন করে দিল। ঐশীকে এভাবে চুপচাপ বসে থাকতে দেখে আহান অবাক হল। কেননা অন্য সব দিনে মেয়েটা এই টপিক ওই টপিক নিয়ে আহানকে নানারকম প্রশ্ন করত। কিন্তু আজ হলো কি? ঐশী আর ইউ ওকে? ঐশী হুট করে দাঁড়িয়ে গিয়ে বলল, জি স্যার, আমি একদম ঠিক আছি। আর কারো জন্য কেউ বেঠিক থাকে না। ঠিকই মানিয়ে নেয়। আসি। এই বলে গটগট পায়ে কেবিন থেকে চলে গেল। এদিকে আগামাথা না বোঝা আহান হতবুদ্ধি হয়ে আওড়ায়। এই রাগী রানীর আজ হলোটা কি? রাত দুটোর ঘর অনেক আগেই পেরিয়েছে। কিন্তু চোখে ঘুম নেই জোবায়দা বেগমের। তাহাজ্জুদ পড়ে তাসবি হাতে দেয়ালো টাঙানো মৃত স্বামীর ছবিটার দিকে অশ্রুসিক্ত দৃষ্টিতে তাকিয়ে আছেন জোবায়দা বেগম। ঐক্যর বাবা ওয়াসিফ চৌধুরী মারা যান। আপাত দৃষ্টিতে এটা অ্যাক্সিডেন্ট মনে হলেও এটা ছিল একটা পরিকল্পিত খুন। সফল ব্যবসায়ী ওয়াসিফ চৌধুরীর শত্রুর অভাব ছিল না। ওয়াসিফ চৌধুরীর সাথে খুব অল্প বয়সেই বিয়ে হয় কিশোরী জোবায়দা বেগমের। বিয়ের আগে সপ্তদশী সুন্দরী জোবায়দা বেগম অনেক কেঁদেছিলেন বিয়ে করবেন না বলে। কিন্তু সেই স্বামীকেই জোবায়দা বেগম বিয়ের পর পাগলের মতো ভালোবেসে ফেললেন। আসলে ওয়াসিফ চৌধুরী এমন একজন মানুষ ছিলেন যাকে ভালোবেসে না থাকা জোবায়দা বেগমের পক্ষে সম্ভব ছিল না। তার ছেলেটাও ঠিক যেন তার স্বামীর প্রতিচ্ছবি। কি পাগলের মতোই না ভালোবেসেছিল ওই ছলনাময়ীটাকে তার ছেলেটা। কিন্তু সেই বিনাশিনীটা কি করল? তার ছেলেটাকে একদম শেষ করে দিয়ে গেল। হঠাৎ বাইরে থেকে গাড়ির তীব্র হর্ন ভেসে আসলো। জোবায়দা বেগম চোখ মুছে বিছানার দিকে তাকালেন। সেখানে এলোমেলো ভাবে একটা পিঙ্ক টেডিবিয়ার জড়িয়ে ঘুমিয়ে আছে ছোট্ট ওয়াফা।
জোবায়দা বেগম কম্পিউটারটা নাতনির গায়ে আরেকটু জড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে গেলেন।